আপনারা দেখছেন এই বেলা বাংলা, শিরোনামে সবার আগে। একটা ছেলে হাফ প্যান্ট পরে, ওপরে একটা গেঞ্জিও না পরে খালি হাফ প্যান্ট পরে চলে গেল। ইটস ভেরি নর্মাল। দিদাপুরিতে একটা ট্যাঙ্ক টপ হাফ প্যান্টও পরে, সেই ট্যাঙ্ক টপটার দিকেও লোকে হাঁ করে তাকিয়ে থাকে, কেউ ছেলেটার দিকে তাকাচ্ছে না। হ্যাঁ, বুঝতে পারছি যে আমাদের শারীরিক গঠন হয়তো আলাদা হতে পারে, কিন্তু অ্যাট দি এন্ড অফ দ্য ডে তুমি নগ্ন। প্রথম বলো দিদি, আছো কেমন গরমে? গরমে খুব একটা খারাপ নেই, মাঝে মাঝে বৃষ্টি পড়ছে। এই গরমের মধ্যে এত সুন্দর ফিট রেখেছো কিভাবে নিজেকে? ফিট রাখিনি, এটা পাউডার পাক করেছি। কিন্তু গরমে যতটা ঠান্ডা থাকা যায়, আমের সিজন, আম খাচ্ছি, জল খাচ্ছি। স্পেশাল কোনো ট্রিটমেন্ট, কোনো মেডিসিনস বা কিছু? না, মেডিসিনে অতটা বিশ্বাসী নই, প্রাকৃতিক অনেক বেশি বিশ্বাসী। তাহলে আমরা একটু জানবো দিদি, যে ওভারঅল তোমাকে দেখা গিয়েছিল এর আগে প্রিমিয়ারেতে বেনারসের বিভ্রাট ডায়কেন, সেখানে তোমাকে একটা চরিত্র করতে দেখা গেছে, একটা চরিত্রে তুমি ছিলে। তোমার এতদিন ধরে যে সিরিজ, মানে এতদিন ধরে সিরিজ বলা ভুল, এতদিন ধরে তুমি যে সিরিয়াল করলে, এই সিরিয়ালগুলোর পরে আজ এই প্রথম তোমাকে ছবিতে দেখা গেল, এক্সপিরিয়েন্সটা কেমন ছিল? এক্সপিরিয়েন্সটা খুবই ভালো। প্রথমত অন্য প্রজেক্ট হলে অতটাই এক্সাইটেড থাকতাম, কিন্তু একেন এমন একটা প্রজেক্ট যেটা মানে হচ্ছে একটা আইকনিক প্রজেক্ট, ফার্স্ট অফ অল, যেটা ছোট থেকে বড় অব্দি নির্বিশেষে সবাই এনজয় করে। আর একেন মানে যেই কটা দেখেছি বসে বসে, মানে অসাধারণ। সো টু বি আ পার্ট অফ ইট ভীষণ ভালো লেগেছে। আর সিরিয়াল সিনেমার সেরকম কোনো তফাৎ নেই, কিন্তু হ্যাঁ, এই স্পেশালি এই প্রজেক্টটার একটা পার্ট হতে পেরেছি, তাই জন্য। এর মধ্যে এতদিন পর্যন্ত তুমি যে সিরিয়ালগুলো করেছো, সিরিয়ালেতে নানান ধরনের চরিত্র পাওয়া গেছে, নানান চরিত্রে কাজ করতে তোমাকে দেখা গেছে। বেশিরভাগ তুমি লিড জায়গাতেই কাজ করেছো প্রথম থেকেই। এবার ছবিতে তুমি একটা পার্ট করলে, কিন্তু একটু ছোট পার্টের মধ্যে জায়গাটা হলো, কিন্তু ওটা চলচ্চিত্র, ওটা একটা ছবি, এটা একটা বড় প্রাপ্তি। এখানে কি কোনো জায়গায় আক্ষেপ রয়েছে যে শুরুটা? একদম আক্ষেপ নেই। যদি আমাকে বলতো এখানে তুমি খালি একটা পাসিং শট দিয়ে দাও, আমি তাও হ্যাঁ বলতাম। কাজে একদম আক্ষেপ নেই। শুটিং যে তুমি করলে, ওখানেতে পুরো শুটিংটাই, বেশিরভাগ পোর্শনটাই বেনারসে হয়েছে। এবার এই বেনারসে যখন শুটিংটা হয়েছে, অনেক দিগ্গজ অ্যাক্টর অ্যাক্ট্রেসদের সঙ্গে তোমাকে কাজ করতে হয়েছে, যার সঙ্গে এর আগে কখনো তোমাকে স্ক্রিন শেয়ার করতে দেখা যায়নি। সেই ফার্স্ট ডেতে তুমি যে শট দিলে, ফার্স্ট ডের যে মুহূর্তটা, সেই মুহূর্তটা কতটা গম্ভীর এবং কতটা চিন্তায় ফেলেছিল তোমাকে? একদম চিন্তায়ও ফেলেনি, একদম গম্ভীরও ছিল না সিচুয়েশনটা, কারণ জয়দীপ দা এজ আ ডিরেক্টর এতটাই কমফোর্টেবল ফিল করিয়েছে আমাকে ফ্লোরে, যে অত হেক্টিক শিডিউলের মধ্যে আমার একদম মনে হয়নি যে আমি প্রথমবার কাজ করছি, বা জয়দীপ দা এত বড় ডিরেক্টর প্রথমবার কাজ করছি। আই ওয়াজ ভেরি কমফোর্টেবল। আর তোমরা যখন এর আগে তোমাকে বলতে শোনা গেছে, আমরা দেখেছি তুমি বলেছো যে তোমার বেনারস বোধহয় ফার্স্ট যাওয়া ছবি। বেনারস আমার ফার্স্ট যাওয়া, আর বেনারস গেলে কাশি যাওয়াটা একটা মাস্ট। তো এত শিডিউলের মধ্যে খুব চিন্তিত ছিলাম আমি যে কি করে আমি কাশিটা যাব। কিন্তু ভাবলাম যে বেনারস এসে যখন কাশি আমাকে যেতেই হবে, তো আমার সকাল 6টার সময় কল টাইম ছিল। সেখানে আমি 3টের সময় উঠে 3:30টার সময় মন্দিরে পৌঁছে পুজো দিয়ে একদম টাইমে 5:30টার মধ্যে হোটেলে ফিরে এসে খুব রিল্যাক্সড ভাবে তারপর শুটিং করেছি। তো বেনারস অ্যাকচুয়ালি অনেকগুলো লাভ দিয়েছে আমাকে শুটিং ছাড়া। তো সেই বিষয়ে কি আমরা ধরতে পারি যে স্বীকৃতি এখনো পর্যন্ত যে কাজ করছে, বা তার বয়স এতদিন পর্যন্ত তাকে যা শিখিয়েছে, সেই অনুযায়ী সে কি একটু ধার্মিক, বা একটু পুজো আচ্ছার দিকে, বা স্পিরিচুয়াল অ্যাক্টিভিটিতে বিশ্বাস করে? স্পিরিচুয়াল অ্যাক্টিভিটিতে বিশ্বাস করি। আর কাশি কেন এত ফেমাস, লোকে তো যায় পুজো দিতে, ফুল দিচ্ছে, মালা দিচ্ছে, ঠিকই, কিন্তু কাশির খুব স্পিরিচুয়ালি সিগনিফিকেন্স আছে। তো সেই কত সিগনিফিকেন্স আমি এখন ঢুকছি না, কিন্তু আমি এত বই পড়ি, স্পিরিচুয়াল বই পড়ি, তাই জন্য ওটার স্পিরিচুয়াল সিগনিফিকেন্স প্রচুর। যা আমরা গল্প গুজব পড়ি তা তো বটেই, যে এখানে এই হয়েছিল, শিব পার্বতী হোয়াটএভার, তাছাড়াও স্পিরিচুয়াল সিগনিফিকেন্সের জন্য আই ওয়াজ অ্যাট্রাক্টেড। ধার্মিক খুব একটা নই, কিন্তু স্পিরিচুয়াল প্রচুর। বিশ্বাস করো, ভগবানকে বিশ্বাস করো, ঈশ্বরে বিশ্বাসী একজন আছেন উপরে, তাকে বিশ্বাস করো, একটা পাওয়ার আছে যেটাকে তুমি বিশ্বাস করো। এর মধ্যে আমরা দেখছি যে, আমার ক্যামেরা পার্সনকে একটু বলবো চরিত্রটা দেখাবার জন্য, যেখানে দেখা যাচ্ছে যে স্বামী বাবা আছে এখানে। সাই বাবা হঠাৎ করে, এটা ব্যাপারটা কি? এটা বাড়ির লোকজনের বিশ্বাস। আমিও ধূপধুনো দেখাই অবভিয়াসলি। হ্যাঁ, সবাই মানে, আমিও মানে। ওকে।
আর আমি একটু জেনে নেবো যে তুমি যে বেনারসে যখন তোমরা শুটিংটা শুরু করলে প্রথম থেকে শেষ পর্যন্ত, ওখানে স্কেডিউল মানে টোটাল ট্রিপটা কতদিন পর্যন্ত ওখানে প্রায় থাকতে হয়েছিল, বা তার মধ্যে কি মাঝখানে কোনো কলকাতা ব্যাক করার কোনো সিচুয়েশন পেয়েছিলে বা এরকম কোনো কিছু? সিচুয়েশন পাইনি। বেসিক্যালি সবকটা 2 দিনের মধ্যে সব শুট কমপ্লিট হয়ে গেছে, আমার পার্ট থেকে কমপ্লিট হয়ে গেছিল। আর যেদিন আমার সিন ছিল সারাদিন ধরে আমারই সিন হয়েছিল, কাজে প্রচন্ড হেক্টিক শিডিউল ছিল। সেই সকাল 7টার সময় কল টাইম ছিল, রাত কটায় দেখা হয়েছে জানি না, বাট হেক্টিক ছিল, কিন্তু খুব সুন্দর এক্সপিরিয়েন্স বেনারস। দিদি, বলিউড অ্যান্ড টলিউড আর সিরিয়াল সব মিলিয়ে তোমাকে এখনো বলিউডে দেখা যায়নি, আমরা দেখতে পাবো কখনো বলিউডে? ইচ্ছে আছে করার? ইচ্ছে আছে করার, কথাবার্তা চলছিল, মাঝে কিছু মক শুটও করেছি বম্বেতে। এই মুহূর্তে কিছু ওয়ার্কআউট না হলেও ইন ফিউচার হয়তো দেখা যাবে। মানে যদি আমরা ভাবি যে দেখতে পাবো কখনো স্বীকৃতিকে হিন্দি ছবিতে, আমরা তাহলে স্বীকৃতিটা ছবি হোক, অ্যাকসেপ্ট করব, সিরিয়াল হোক, বম্বেতে করবে। কাজ করার ইচ্ছে আছে। ইচ্ছে আছে। এর মধ্যে সিরিয়ালে কি আবার ফিরবে, নাকি এখন পুরোটাই প্রিপারেশন চলছে, পুরোটাই সিনেমা নিয়ে? ফিরবো, সিরিয়ালে ফিরবে। আচ্ছা দিদি, একটা জিনিস বেশ ভাবিয়ে তোলে একটা জায়গা, যে যারা সিরিয়াল করেন এবং যারা ছবি করেন, তাদের মধ্যে একটা জায়গা খুব একটা কনফ্লিকশন আছে, প্রতি মুহূর্তে অনেকের মুখে শোনা যায় যে সিরিয়াল অ্যাক্টর অ্যাক্ট্রেসরা যখন ফ্লোরেতে গিয়ে অনেক জ্ঞানীগুণী শিল্পীদের সঙ্গে অভিনয় করছেন চলচ্চিত্রতে, ছবিতে, বড় ছবিতে, সেটা যে কোনো ক্যারেক্টার হতে পারে, সাইড রোলস হতে পারে, হোয়াট এভার, তাদের নাকি একটা আলাদা ধরনের অ্যাটিটিউড থাকে, যে অ্যাটিটিউডটা অনেক ব্যক্তিত্ব নাকি ফলো করেছেন, এটা অনেক জায়গায় শোনা যায়। তুমি কি মনে করছো? আমি নিজের চোখে এটা দেখিনি, মানে তাদের প্রতি অন্যদের হ্যাঁ, তাদের প্রতি মানে অনেকজন এটা জানিয়েছেন যে তাদের ওই ইগনোরেন্সটা, কেউ কেউ, সবাই নন, কেউ কেউ আছেন তারা প্রচন্ড শেখেন, তাদেরকে প্রচন্ড মার্জিত ভাবে দেখেন, ভীষণ ভাবে। আবার কেউ কেউ আছে যে আই এম আ স্পেশাল ওয়ান, এই ব্যাপারটা তাদের প্রেজেন্টেশন শুধু দেখা যায়, অনেক ক্ষেত্রে অনেক আর্টিস্টরা জানিয়েছেন। তো সেই বিষয় নিয়ে তুমি কতটা একমত? আমি একমত তো নই, প্লাস মানে এটা নিয়ে আমার কোনো ফার্স্ট হ্যান্ড অভিজ্ঞতাই নেই, কাজে নো কমেন্টস অন দিস। আর যখন তুমি কাজ করছো দিদি, এমনি কমপ্লিট সিরিজে বা কমপ্লিট সিরিয়ালেতে পুরো যখন কাজ করছো, এর মধ্যে তোমার সব থেকে পছন্দের চরিত্র কোনটা? আমি পুরো সিরিয়াল ইন্ডাস্ট্রি বলছি, কারণ ফিল্ম নিয়ে বলবো না, ফিল্ম তো সবে শুরু। সিরিয়ালে সব থেকে পছন্দের চরিত্র খেলাঘরে পূর্ণা ওয়ান অফ দেম, কারণ সেখান থেকে আমার জার্নি শুরু, প্লাস সেই সময়টা আমাকে যা খ্যাতি দিয়েছে, এখনো মানে কোনো শোতে গেলে আমাকে পূর্ণা নামেই ডাকে, আমি যতই চরিত্র করে নিই আমাকে পূর্ণা নামেই ডাকে। তো ওইটা অফকোর্স স্পেশাল। অ্যান্ড মেয়েবেলা প্রজেক্টটা খুব একটা দিন চলেনি, 6 মাস চলেছে, কিন্তু ওটার একটা আলাদা ফ্যান ফলোয়িং আছে, গল্পটা অন্যরকম ছিল, প্লাস প্রচন্ড ক্রিটিক্যালি অ্যাক্লেমড একটা প্রজেক্ট। তো প্লাস যেহেতু ওই স্টোরিটা পুরোটা কমপ্লিট হয়নি, তাই জন্য ওই একটা আক্ষেপ রয়ে গেছে, যেহেতু জানতাম যে কি কি হতে চলেছে, সেটা হলো না, প্লাস এত লোকে পছন্দ করছিল। সো এই দুটো আমি বলবো সব থেকে স্পেশাল। মেয়েবেলা এবং পূর্ণা, এই যে দুটো ক্যারেক্টার, এই দুটো ক্যারেক্টারের মধ্যে তুমি নিজেকে কোথাও কোনো জায়গায় মিল পাও? চরিত্রের সঙ্গে কখনোই নিজের মিল থাকে না, কিন্তু দুজনেই খুব স্পষ্টভাষী মহিলা ছিলেন, মেয়ে ছিলেন, আমিও সেরকম, খালি এইটুকুই সিমিলারিটি, তাছাড়া তো চরিত্র। মানে ব্যক্তিগত দিক থেকে যদি আমরা দেখি, তাহলে স্বীকৃতি বা ব্যক্তিটা এমন একজন ব্যক্তি যে ভীষণ স্পষ্টভাষী, ভীষণ স্পষ্টভাষীতে বিশ্বাস করো এবং অ্যাকসেপ্ট করতে পারো। যে কি অ্যাকসেপ্ট করতে পারি, মানে অনেক ক্ষেত্রে এরকম হয় না যে আমি স্পষ্ট কথা বলতে কমফোর্টেবল কিন্তু শুনতে কমফোর্টেবল? আমি ভীষণ শুনতে কমফোর্টেবল। তোমার যদি কিছু পছন্দ না হয় বা সামথিং ইজ নট ওয়ার্কিং আউট বা কিছু একটা কারোর খারাপ লেগেছে, তুমি আমার মুখের ওপরে এসে যদি বলে দাও, সেটা যদি একটা গালাগালি দিয়েও বলো, আই উইল বি ভেরি হ্যাপি এন্ড আই উইল রেসপেক্ট ইউ টু সাম আদার লেভেল। কিন্তু সেইটা যদি আমাকে ঘুরিয়ে পেঁচিয়ে অন্য কারোর কানে, মুখ থেকে আমার কানে আসে, আই এম নট ওকে। এরকম ব্যক্তিদের সঙ্গে কিভাবে হ্যান্ডেল করো? আমার জীবনে দূর দূর তক সেই মানুষদের সঙ্গে কোনো সম্পর্ক নেই, ইন্ডাস্ট্রি বলে না, মানে ইন জেনারেল ইন লাইফ। যখন এরকম কোনো ঘটনা ঘটেছে, আমি খুব সুন্দরভাবে কাজ করে দিতে পারি। আচ্ছা দিদি, তোমার আমরা একটু পার্সোনাল লাইফ নিয়ে আমরা একটু কথা বলবো।
তোমার এখনকার বয়স বা এই যে বয়সের অভিজ্ঞতা তুমি অর্জন করলে সব বিষয় নিয়ে, এবার একটু তোমার সিঙ্গেল রিলেশনশিপ থেকে বেরিয়ে নিজেকে ভালোবাসা, নিজের প্রতি নিজের যে প্রেম, এটা বাদ দিয়ে কোনো দ্বিতীয় ব্যক্তি কি আসছে জীবনে? দ্বিতীয় ব্যক্তি আমার আছে, সেটা খুব খোলা একটা রিলেশনশিপ। কিন্তু আমি কেন এটা নিয়ে কথা বলি না, কারণ কি, যখন আমরা চুজ করেছি এই প্রফেশনে আসবো, তখন আমরা জানতাম যে আমাদের জীবনটা খোলা, কোথাও যাচ্ছি, ঘুরতে যাচ্ছি, এই করছি, একটা ছোট থেকে ছোট জিনিস করলেও সেটা নিউজ হয়ে যায়, সেটা মানে আমার জানতে বা অজান্তে। কিন্তু আমি যখন আমার 90% লাইফটা খুলেই দিয়েছি, আর যদি 100%টাও খুলে দিই, তাহলে ইন্ডাস্ট্রির বাইরে আমি কে, আমি নিজেকেই হয়তো চিনতে পারবো না কিছুদিন পর। কাজে ইন্ডাস্ট্রির বাইরে একটা নিজের অস্তিত্ব থাকা খুব দরকার। তাই জন্য সেই জায়গাটা আমার সবসময় ক্যামেরার পেছনে থাকে। প্লাস আমরা যখন কাজ করি, সিরিয়াল করি, সিনেমা করি, ওয়েব সিরিজ করি, শো করি, যাই করি, আমরা 14 ঘন্টা দিচ্ছি, সেটাতে 14 ঘন্টার নিচে তো কোনো কথা হয় না কারো। 14টা ঘন্টা এভরিডে, 365 দিন আমি জ্বর হোক, বাড়িতে কারো শরীর খারাপ হোক, বাড়িতে কারো ডেথ হোক, সবকিছু বৃষ্টি হোক, বাদল হোক, ভূমিকম্প হোক, সবকিছু নির্বিশেষে আমি কাজে যাবই, যেতে হবে আমি যখন এতটা টাইম নিজে খেটে খুঁটে নিজের কাজকে দিচ্ছি, তখন আমি চাইবো যে আমার ওই জিনিসটা সব থেকে বেশি চর্চায় থাকে। সেটা তুমি খারাপ বলো, যে খারাপ অভিনয় করেছে, নো প্রবলেম, কারণ ওটা আমি তোমার জন্য খুলেই রেখেছি, ওটা করতেই আমি এসেছি। খারাপ বলো, নো প্রবলেম, ভালো বলো, নো প্রবলেম, সবকিছু নিয়ে কথা বলো, কারণ আমি 14টা ঘন্টা ওটা করতেই যাচ্ছি। তাই আমি চাই ওইটা নিয়ে কথা হোক, কারণ এতটা টাইম, এনার্জি, শরীর খারাপ সবকিছু দিয়ে আমি কাজটা করছি। কিন্তু বাকি জায়গাটা হচ্ছে আমার, বাকি জায়গাটা আর কারণ। তাই জন্য এটা নিয়ে আমি কথা বলতে পছন্দ করি না, বা করবো না। আর বিয়ে থার বিষয় এখন তার ডিসক্লোজ করার কোনো ইচ্ছেই নেই সেই অনুযায়ী। যেটা বললাম যে আমার পার্সোনাল লাইফে কি হচ্ছে, আমি কি, কেন, কি ব্যাপার, দ্যাট ইজ নান অফ এনিবডিজ বিজনেস। ইন্ডাস্ট্রিতে পদার্পণ কিভাবে? ইন্ডাস্ট্রিতে পদার্পণ, এটা অনেকবার বলেছি, আবারও বলছি, যে আমি ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট ছিলাম, কলেজ ক্যাম্পাসিং থেকে চাকরি পেয়ে গেছিলাম, বম্বেতে প্লেস ছিলাম। 1 মাস ধরে HR ফর্মালিটিস হচ্ছিল, যে ব্রোশার পাঠাচ্ছিল কি করবে না করবে বম্বে গিয়ে। সেই সময় আমার মা আমার নাম একটা রিয়ালিটি বিউটি কন্টেস্টে নাম দিয়ে দিয়েছিল। সেখানে বললাম যে কেন, কিসের জন্য, আমি চাকরি পেয়ে গেছি। তাও ঠিক আছে, টাইম ছিল, গিয়ে মজায় মজায় করতে করতে ওখানে সেকেন্ড হওয়ার পরে একটা চ্যানেল থেকে আমাকে কল করে যে একটা অডিশন চাই, তোমাকে ভাবছি। সেই অডিশনটা দিই, ওখানে সিলেকশন হয়ে যায়। তো তারপরে মাকে গিয়ে বললাম যে কি করব, কারণ খুব একটা যে অ্যাক্টিং এর ইন্টারেস্ট ছিল তা একদমই না, বা কখনো ভাবিনি, গত ইঞ্জিনিয়ারিং পড়তামই না 4 বছর কষ্ট করে। তো তখন মা বললো যে সবার কোলে এটা, এই অপরচুনিটি এসে পড়ে না, যখন পড়েছে লেটস ট্রাই। প্লাস এত গুষ্টির আমার ডিগ্রি আছে, আমি চাকরি পেয়ে যাব, পেয়ে গেছি যখন, পেয়ে যাব। তো মা বলে একবার ট্রাই কর, ইচ্ছে না করলে ছেড়ে দিবি, ব্যাক হ্যান্ড অপশন তো আছেই। তো অভিনয়টা করতে শুরু করলাম যখন, তখন দেখলাম যে খুব মজা পাচ্ছি আমি। মানে কলেজে ফার্স্ট ক্লাসে জীবনে টাইমে পৌঁছাতাম না, আমাদের সিআর অ্যাটেন্ডেন্স লাগাতো আমার। এখানে দেখছি শুটিং এর সময় টাইমে উঠে পড়ছি, টাইমের আগে পৌঁছে যাচ্ছি। তারপর বুঝলাম যে এটা করাটাই রাইট ডিসিশন, তারপর থেকে এটাই করছি। তখন বুঝতে পারলে কোন একটা জায়গায় গিয়ে যে ইনার সোল হয়তো তোমার এটা চাইছে। এন্ড সামওয়্যার, যেটা বললাম যে উপরে কেউ একটা, কোথাও একটা কিছু একটা কানেকশন করেছে যে দিস হ্যাপেন্ড, মানে এটা হওয়ার কোনো কথাই ছিল। সো প্রথম দিন যখন তুমি, কারণ তুমি অভিনয় জগতে যেটা তুমি আমাকে এক্সপেরিয়েন্সটা শেয়ার করলে, ইভেন তোমার ছবিতে যে এক্সপেরিয়েন্সটা তুমি আমাকে বললে, সিরিয়ালটাও একরকম ভাবে করলে, ঠিক আছে। যেদিন প্রথম ইন্টারভিউয়ে বসো, মিডিয়ার ইন্টারভিউতে বসো, সেই দিনের অভিজ্ঞতাটা কোনো রকম ভাবে কাঁপিয়েছিল? কি কি প্রশ্ন আসবে বা আমাকে জীবনে খুব কম জিনিস কাঁপায়, এটা আমার মা বলে আমি অ্যাবনর্মাল। শুধু মানে কাজের দিক থেকে নয়, মা বলে আমার হেলদোল কম। কেন? কারণ খুব খারাপ কিছু হলেও আমার যে খুব রিয়াকশন দেখতে পাবে তা না, খুব ভালো কিছু হলে আমার খুব রিয়াকশন দেখতে পাবে তা না, কেউ আমার উপর চেঁচিয়ে চলে গেলে আমার কোনো রিয়াকশন দেখতে পাবে তা না। কাজে খুব কম জিনিস, মানে জিনিস তো ছেড়েই দাও, খুব কম মানুষ আমাকে হেলাতে পারে। আর সে যদি আমার সঙ্গে পার্সোনালি রিলেটেড না হয়, কিছু 4 জন বন্ধুর মধ্যে 1 জন বন্ধু না হয়, বা ফ্যামিলি মেম্বারদের মধ্যে 1 জন না হয়,
nothing affects me at all. তোমার এখন তুমি যেটা বললে একটু আগে যে তুমি তোমার বিয়ে রিলেশনশিপ নিয়ে কথা বলবে না, ওই বিষয়ে আমরা কথা বলবো না, প্রশ্নও করবো না, কিন্তু এরকম কোনো জায়গা কি এখনো পর্যন্ত পেয়েছো যে জায়গাটাতে তুমি কাউকে ভালোবাসতে, ক্রাশ ছিল তোমার স্কুল কলেজ ইউনিভার্সিটি সব মিলিয়ে, বা ইন্ডাস্ট্রি হতে পারে, তাকে বলে উঠতে পারো না, মানে তোমার লাইফে কোনো ক্রাশই তৈরি হয়নি? বিশ্বাস করো হয়নি। এটা হতে পারে একটা, হয়ও না, মানে একটা ইন্টেলিজেন্ট লোক খুব কম খুঁজে পাই আমি, আর সে যদি যতই দেখতে ভালো হোক, সে যদি ইন্টেলিজেন্ট কথা না হয়, ইম্পসিবল। আর আমি এতটাই কম কথা বলি, যতক্ষণ না আমি অ্যাকচুয়ালি তার বন্ধু হচ্ছি। আমি যদি কথাই না বলি তো আমি জানতে কি করে পারবো সে কিরকম। আর প্লাস এই প্রেম ভালোবাসার দিকে আমার ইন্টারেস্ট জীবনেও ছিল। লোকে আমার পেছন পেছন অনেক ঘুরেছে, কিন্তু সেটাও বুঝতে পারিনি যে ঘুরছে। আমার বন্ধুরা বলেছে যে ঘুরছে, তারপর আমি বুঝতে পেরেছি। তো এটা বললাম, হেলদোল নেই আমার একদম। আচ্ছা দিদি, একটা খুব গুরুত্বপূর্ণ কথা একটু জানার আছে যে শোনা যায় এই যে ফিল্ম জগৎটা, এটা তো ফিল্ম জগৎটা, টেলিভিশন ইন্ডাস্ট্রিটা, এটা একটা বড় ইন্ডাস্ট্রি। অনেকগুলো মানুষের একটা বড় টিমকে তারা অন্ন যোগায়, তারা রুটি রোজগার এখান থেকে আসে। কিন্তু কোথাও না কোথাও এরকম একটা জায়গা কিন্তু বারংবার শোনা যায় যে এই ইন্ডাস্ট্রিতে যদি কোনো ভালো জায়গায় পৌঁছতে হয়, সেটা হিরো হতে পারে, হিরোইন হতে পারে, বা স্পেশাল কোনো চরিত্র হতে পারে, তাহলে তার পিছনে নাকি অনেক ব্ল্যাক তাকে ঘিঁটে আসতে হয়, অনেক কালিমা থাকে। সেই কালিমাগুলো শুধুমাত্র রিলেট করে তার শারীরিক সম্পর্কের উপরে। তুমি কতটা বুঝেছো সেটা এই ইন্ডাস্ট্রিতে থেকে, আজকের জেনারেশনের থেকে? এটা যে হয় না তা নয়, এটা হয়। কিন্তু তোমার যদি একটা প্রপার ব্যাকগ্রাউন্ড থাকে, যেখানে তুমি জানো যে এই কাজটা না হলেও আমার চলবে, বা আমি রাস্তা থেকে উঠে আসিনি এই কাজটা করতে, যে উল্টো দিকে তোমার সঙ্গে সেরকম কথা বলবে, সে সবার আগে তোমাকে মেপে নেবে যে তোমার সঙ্গে এই কথাটা বলা যায় না যায়। ওকে, কারণ সেও তো একটা লেভেলে আছে, এমনি তো মানে মুড়ি বেচতে বেচতে চলে আসেনি। তো সে খুব ভালো করে বুঝতে পারে যে কার সঙ্গে সেই কথাটা বলা যায় বা বলা যায় না। প্লাস আমি অন্তত সেই জায়গাটা জীবনে কাউকে খুলে দিইনি, বা সেই সাহসটা আজ পর্যন্ত কেউ পায়নি আমার সঙ্গে সেই কথা বলবে। বাট কানাঘুষো কি শুনিনি যে এরকম হয়েছে কারোর সাথে, খুব ক্লোজ কারোর সঙ্গে হয়েছে বা হয়, শুনেছি। এবার কেন তার সঙ্গে হচ্ছে আমি তাকেও জিজ্ঞেস করেছি, কেন, কি করে বলতে পারলো তোকে এটা? খালি এই ইন্ডাস্ট্রি বলছি না, সাউথ, বম্বে, এভরিথিং। কি করে হলো? সে আমাকে একটা উত্তর দিয়েছে, আমি সেটা শুনে বললাম যে তোর এটা করা উচিত ছিল, বা এটা, বা আমি বুঝলাম যে কেন বলতে পেরেছি। তুমি সেই জায়গাটা খুলে দিলে বলবে, যদি জায়গাটা না খুলে দাও বলবে না। বাট ম্যাক্সিমামটা তো এতগুলো তো কাজ করলাম খুব সোজা সাপটা ভাবে, উইদাউট আ লট অফ পিআর, যেটা আমার খুব খারাপ, কোনো সমস্যা হয়নি। আমরা একটু চটজলদি অ্যান্সারেতে যাব, যেখানেতে খুব কম সময় থাকবে, তার মধ্যে তোমাকে ঝটপট কিছু উত্তর দিতে হবে। তুমি এতদিন পর্যন্ত সিরিয়ালে কাজ করেছো, এতগুলো চরিত্রে কাজ করেছো, কোন হিরোর সঙ্গে কাজ করতে তোমার বেশি ভালো লেগেছে? আরেফিন, অর্পণ, আমি জানি না, একজনের, যে কোনো একজনকে নেব আমরা। আরেফিন আমার খুব ভালো বন্ধু, কাজেও খারাপ ভাববে না। অর্পণ। রোমান্টিক কাকে লেগেছে সব থেকে বেশি? রোমান্টিক কাউকে ভালো লাগেনি আমার, কিন্তু রোমান্টিক সিন আমার কার সাথে সব থেকে ভালো হয়? আরেফিন। হাজব্যান্ড বা বয়ফ্রেন্ড হিসেবে পেতে ইচ্ছে করে এরকম একজন হিরো, সেটা সিরিয়াল শুধু যে তা নয়, ফিল্মেরও হতে পারে। ব্যারাক ওবামা। আর যদি আমরা যাই ডিরেক্টরের দিকে, তাহলে সৃজিত না সঞ্জয় লীলা বনসালী? সৃজিত দা, তারপর সঞ্জয় লীলা বনসালী। যদি আমরা বলি নন্দিতা দি, শিবপ্রসাদ মুখোপাধ্যায়, সৃজিত মুখার্জি, অনুরাগ বাসু, কাকে নেবে? নন্দিতা দি আর সৃজিত দার সিনেমা একসাথে করবো, তারপর দুটো শিডিউল কমপ্লিট হয়ে গেলে অনুরাগ। ঋতুপর্ণা না শ্রাবন্তী? ঋতুপর্ণা। বুম্বাদা না দেব? বুম্বাদা। যদি আমরা যাই খাবারের দিকে,
তাহলে ভাত পিওর বেঙ্গলি থালি নাকি একটু ওয়েস্টার্ন? পিওর বেঙ্গলি। সব থেকে পছন্দের খাবার কি? আলু সেদ্ধ ভাত। সব থেকে অপছন্দের খাবার কি? সুশি। সিগারেট না হুক্কা? দুটোর একটাও না, ক্ষতিকারক। অ্যালকোহল? অ্যালকোহল ইজ ফাইন। হুইচ ব্র্যান্ড? রেড ওয়াইন। আর যদি আমরা যাই এই ক্ষেত্রে, আমরা চটজলদি রাউন্ডটা শেষ করলাম, এর মধ্যে আরেকটা প্রশ্ন আমি আবারও অ্যাড করব, বাবা হিসেবে চরিত্রতে এবং মা হিসেবে চরিত্রতে কাকে পছন্দ? মানে আমার বাবা মা না ইন জেনারেল বাবা মা? ইন জেনারেল বাবা মা। চরিত্রের দিক থেকে ছবিতে, ক্যামেরার জগতে বাবা মা হিসেবে কাকে পছন্দ? এই মুহূর্তে কারোর নাম মনে পড়ছে না, যাদের সাথে কাজ করেছি তাদের মধ্যে থেকে বলি। দোলন্দি অ্যাজ মা, আই থিঙ্ক খুব ভালো কেমিস্ট্রি ছিল। আর সন্ধ্যা অ্যাজ বাবা। শ্রাবন্তী চট্টোপাধ্যায় পরপর বিয়ে করছেন, একটা হাজব্যান্ডের সঙ্গে উনি থাকছেন না, বারবার বিভিন্ন রকম বিয়ে করছেন, প্রচুর ওনার হাজব্যান্ড, কি রকম চোখে দেখছো? খুব ভালো চোখে দেখছি। অল দ্য বেস্ট, অল দ্য গুড লাক, এন্ড শি ইজ হ্যাপি ডুইং হোয়াট শি ইজ ডুইং। আর উনি যে জায়গাটায় আছেন, আমরা সবাই চাই একদিন ওই জায়গাটায় যাব, ক্যারিয়ারের দিক থেকে এন্ড পার্সোনাল লাইফে শি ইজ হ্যাপি। আর যদি আমরা তোমার এডুকেশনাল কোয়ালিফিকেশনেতে যাই, তাহলে তোমার থেকে নিচে যারা আছেন, যারা নিচেতে কাজ করছেন, নিচে এরকম দেখা যায় যে ইন্ডাস্ট্রিতে এরকম অভিনেতা অভিনেত্রীরাও আছেন যারা একটা মিনিমাম কোয়ালিফিকেশন পর্যন্ত অ্যাচিভ করে আসেননি, কিন্তু তারা অনেক বেশি শিখরে পৌঁছেছে। তুমি অনেক বেশি এডুকেটেড, এটা আমরা জানি, তারপরেও তোমার কি মনে হয় আক্ষেপ থাকছে যে সেই জায়গাটা আমি অ্যাচিভ করতে পারছি না, সেই ব্যক্তি অনেকটা কম দিনে অ্যাচিভ করলো, কিভাবে আমার পরে এসে? অনেস্টলি আমার ইন্ডাস্ট্রি জার্নি শুরু হয়েছে সবে 4 বছর 5 বছর হয়েছে, মানে আমি এত বড় রেস্টার সবে এইটুকু পেরিয়েছি, কাজে আক্ষেপ হওয়ার জায়গাটা এখনো আসেনি আমার। আর সেকেন্ডলি পড়াশোনা যারা করে আসেনি তাও পৌঁছে গেছে, সেটা খুব ভালো যে পৌঁছে গেছে, কিন্তু আমার পার্সোনালি আই ফিল যে একটা মিনিমাম ডিগ্রি নিয়ে তারপর ইন্ডাস্ট্রিতে আসা উচিত, কারণ ইন্ডাস্ট্রি এমন একটা জায়গা যে কারোর লাইন এরকম যায় না, আর যখন এরকম যাবে না এরকম যাবে, তখন যেন সব সময় তোমার হাতে একটা ব্যাকআপ প্ল্যান থাকে যে তুমি জীবনে কি করবে, কারণ ডিপ্রেশনে ঢুকে যাওয়ার একটা টেন্ডেন্সি থাকে, কি করব বা ভুল পথে ঢুকে যাওয়ার একটা টেন্ডেন্সি থাকে। একটা ব্যাকআপ প্ল্যান থাকলে সেই জায়গাটায় তুমি কখনো যাবেই না, ইউ উইল বি কনফিডেন্ট যে আমি আই হ্যাভ দিস অপশন, আমি সব করে নেব না তার কাজ হওয়ার জন্য। হোয়াটস দ্য জেনারেশন গ্যাপ, তোমার মন্তব্য কি? হোয়াট ইজ জেনারেশন গ্যাপ মানে ইন্ডাস্ট্রিতে বলছো? না না, ইন জেনারেল আমাদের পার্সোনাল লাইফ, জেনারেশন গ্যাপটা নিয়ে কতটা তুমি বিশ্বাস করো, বা সেই জায়গাটা তোমাকে ভাবায় কিনা, বা আদৌ আছে কিনা? জেনারেশন গ্যাপ অফকোর্স আছে, কিন্তু সোশ্যাল মিডিয়া আসার পর থেকে আই ফিল আস্তে আস্তে সেই গ্যাপটা ফিল হচ্ছে, কারণ আগের জেনারেশন যে জিনিসগুলোতে কমফোর্টেবল ছিল না দেখতে, কেউ ছোট কাপড় পরছে মানে খারাপ, কেউ এই করছে মানে খারাপ, সেটা যে আসলে নয়। আমরা একটা জিনিস যদি বারবার দেখতে থাকি না, সেটা সয়ে যায় চোখে। তো আই থিঙ্ক সোশ্যাল মিডিয়া যতটা খারাপ করছে আবার ভালোও করছে, যে লোকের মাথায় একটা জিনিস সয়ে গেছে যে আচ্ছা এটা হয় দুনিয়াতে, এই মানুষরা করে, দিস ইজ নর্মাল, কিছু জিনিস নর্মালাইজ হচ্ছে যেগুলো হওয়া উচিত। স্বস্তিকা মুখোপাধ্যায়ের বক্তব্য স্পেশাল লাগে নাকি মমতা শঙ্করের? দুজনেই দুজনের দিক থেকে খুব ঠিক কথা বলেন। তুমি যদি পার্টিকুলার কোনো টপিক বলছো তো তাহলে মানে সেটা পার্টিকুলার টপিক যদি আমি বলি, স্বস্তিকা মুখোপাধ্যায়ের রিয়েল লাইফে যে ড্রেসগুলো পরেন, যে পোশাকগুলো নিয়ে উনি খুব সাবলীলতার সঙ্গে সেই পোশাকগুলো পরেন, এবং উনি বলেন এটা স্বাধীনতার একটা দিক, সেরকম জায়গা দেখা যায় মমতা শঙ্কর বলছেন যে আমার ব্রাইড স্লিপটা দেখা যাবে, বা আমার ব্লাউজটা অনেক বেশি দেখা যাবে, আমার পেটটা বেশি দেখানো যাবে, দেখালে আমার পাবলিসিটি বাড়বে বা আমার ভিউয়ার্স বাড়বে, সেটা নয়, কারণ গায়ে আঁচল চাপাতেও পদ্মশ্রী পাওয়া যায়। আচ্ছা, এবার ফার্স্ট পার্টটায় আসি।
আই লাভ স্বস্তিকা দি। ওনাকে পার্সোনালি তো চিনি না, কখনো বসে কথাও হয়নি, কিন্তু যেইটুকু আমি ওনার ইন্টারভিউ শুনে বুঝেছি, শি ইজ আ ব্যাড অ্যাস। মানে কারণ নাম ধরে কথা বলতেও ভয় পান না যে এই মানুষটা এই কাজ করেছে, এনার কথা শুনবো না। আমি এখনো সেই জায়গায় পৌঁছাইনি, কাজে আমি নাম নেব না। কিন্তু স্বস্তিকা দি ইজ আ ব্যাড অ্যাস। ওনার সাহস আছে, ওনার ইন্ডিপেন্ডেন্স আছে, ওনার যোগ্যতা আছে যা খুশি বলার, আর উনি একদম ঠিক কথা বলেন। আর উনি এই আমাদের জেনারেশনটাকে খুব ঠিক পথে আই থিঙ্ক নিয়ে যাচ্ছেন উনি যা যা কথা বলেন। আর জামা কাপড় নিয়ে তো আমি কমেন্টই করবো না, যে যা খুশি পড়তে পারে। মানে আমি যদি বলি যে দীঘাপুরি বিচে গিয়ে, আমি গোয়া অব্দি পৌঁছালামই না, দীঘাপুরি বিচে গিয়ে একটা ছেলে হাফ প্যান্ট পরে, ওপরে একটা গেঞ্জিও না পরে খালি হাফ প্যান্ট পরে চলে গেল, ইটস ভেরি নর্মাল। কিন্তু একটা মেয়ে যদি ওই একটা ট্যাঙ্ক টপও পরে, গোয়া গেলে আমি বলতাম যে বিকিনি পরে, দীঘাপুরিতে একটা ট্যাঙ্ক টপ হাফ প্যান্টও পরে, সেই ট্যাঙ্ক টপটার দিকেও লোকে হাঁ করে তাকিয়ে থাকবে, কিন্তু ছেলেটার দিকে তাকাচ্ছে না। হ্যাঁ, বুঝতে পারছি যে আমাদের শারীরিক গঠন হয়তো আলাদা হতে পারে, কিন্তু অ্যাট দি এন্ড অফ দ্য ডে তুমি নগ্ন ওপরে, তোমার বডিতে যাই থাকুক বা না থাকুক, আর যেটুকু ঢাকা সেটুকু সেটা ঢাকাই আছে, সেটা খোলা নেই। কিন্তু ওই একটা এইটা দেখা যাচ্ছে, বা একটা হাতা কাটা পরে আছি, বা একটা ক্রপ টপ পরে আছি, ও তো কিছুই পরে নেই। আর যেইটা দেখা যাচ্ছে কথা হচ্ছে, সেটা তো ঢাকাই আছে, তাহলে পেট আর হাতে কি সমস্যা? কাজে লজিকের তো কারণ মেলাতেই পারবে না। আর সেকেন্ড, আমি মমদির কথায় আসবো। মমদি একজন ডিগনিফাইড মহিলা, and she can rule the world in a sari. She is comfortable in a sari, so obviously উনি সেই কথা বলেছেন যে শাড়ি পরেও করা যায়, যা করা যায়, অফকোর্স। কিন্তু ওনার এবার কি পার্সপেক্টিভে তুমি যে কথাটা বলে, সেই পার্সপেক্টিভটা আমি প্রপার এখনো শুনিনি, বা সেই ইন্টারভিউ আমি দেখিনি, কাজে আমি ওটাই কমেন্ট করবো না। বাট মমদি শাড়ি পরেন, মমদি শাড়ি পরতে পছন্দ করেন, তো অবভিয়াসলি শি সাপোর্টস শাড়ি পরা। কিন্তু আমি জানি না, উনি তো হয়তো বলেননি যে মানে অন্য জামা কাপড় পরা ভুল, আমি দেখিনি। বাট মমদি ইজ আ সুইট হার্ট। আর মমদিকে আমি পার্সোনালি দেখা হলেই ভীষণ মিষ্টি ভাবে উনি কথা বলেন, আমি কথা বলি, কাজে আই ডোন্ট থিঙ্ক শি ক্যান হ্যাভ আ রং পার্সপেক্টিভ অ্যাবাউট এনিথিং। শি ইজ নট দ্যাট পারসন। আচ্ছা, ফ্লেমস্টারদের পার্সোনাল লাইফ সম্পর্কে জানা যায় না, কেউ কেউ বলতে চান না, কেউ কেউ একটু ওটাকে গোপন রাখে, কারণ ওনাদের তো সবকিছুটাই ওপেন। তো সেই জায়গাটা ওনারা খুব বেশি ওপেন করবো না, কারণ আমার জীবনের ডায়েরিটা আমি কতটা ওপেন করবো সেটা আমার হাতে থাকা উচিত। সেই জায়গায় ঠিক আছে, কিন্তু সম্পর্কগুলো, নিজেদের জীবনের সম্পর্কগুলো, আজকে আমি এই হাজব্যান্ডকে নিয়ে চলবো, কালকে ওনাকে পছন্দ হচ্ছে না, ওনার জীবনের কোনো একটা পার্ট আমার চয়েসে লাগছে না, আমি আমার বালিশটাকে শেয়ার করব না, আমি আমার এসির রিমোটটাকে শেয়ার করব না, বা আমি আমার চোখের লাইটটা, উনি যেহেতু রাত জেগে নিউজ পেপার পড়েন, আমি যেহেতু তাড়াতাড়ি একটু ঘুমিয়ে যাই, তাই জন্য আমি বেডটাকে আলাদা করে নেব, তার জন্য সম্পর্ক বাদ দিয়ে আমি সিঙ্গেল লাইফ লিড করব। কি বার্তা দিচ্ছে সমাজকে? বিয়ে করেও যে খুব একটা মানুষ উঁচু জায়গায় চলে গেছে তাও না। সম্পর্ক বাদ দিয়ে উঁচু জায়গায় চলে গেছে না, বিয়ে করে। বিয়েতেও যে যেই কটা বিবাহিত মানুষকে তুমি জিজ্ঞেস করবে, তার মধ্যে থেকে হয়তো 5% বলবে কি ভালো জীবন আমার। অফকোর্স ভালো রিলেশনশিপ হয়, কিন্তু যাদের অনেকগুলো বছর হয়ে গেছে, এন্ড অফ দ্য ডে এটাই বলবে ছাতার মাথা। আর যারা সিঙ্গেল আছে, তাদের মধ্যে এক পার্ট বলবে কি যদি আমার জীবনে কেউ থাকতো, আবার এক পার্ট বলবে যে ভাগ্যিস আমি সিঙ্গেল। কাজে ইটস অল পার্সপেক্টিভ, মানে কোনটা ঠিক কোনটা ভুল। যার আমি এই জীবনে একা এসেছি, আমার একটাই ফার্স্ট কর্তব্য হচ্ছে আমার মা বাবাকে ভালো রাখা। উনি যে বড় করলেন, আমার পড়াশোনার ইয়ে করলেন, খাওয়ালেন দাওয়ালেন, তাদেরকে ভালো রাখবো। ওটা ছাড়া আই থিঙ্ক ইটস অ্যাবসলিউটলি আওয়ার চয়েস। বিয়ে করবো করবো না, লিভিনে থাকবো, ইচ্ছা। আর বিয়ে ব্যাপারটাই তো অনেকগুলো বছর পরে এসেছিল, যখন রাজারা ডিসাইড করতে পারছিল না যে কোন প্রপার্টি কার কাছে যাবে, তখন একটা বিয়ে ব্যাপার এসেছিল যে আচ্ছা বিয়ে হয়েছে, এ আমার বাচ্চা, তাহলে এই প্রপার্টি ওর, ওই প্রপার্টি যাতে ডিভাইড করা যায়। তারপরে আস্তে আস্তে বিয়ে প্রথাটা এসেছিল, বিকজ হিউম্যান বিইংস আর পলিগ্যামাস, দে আর নট মোনোগ্যামাস।
তো কিন্তু সোসাইটিকে বাঁধতে 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 তারা এখন মনোগ্যামিতে বিলিভ করছে, যেটা অ্যাকচুয়ালি হওয়ার কথা নয়। তো কোনটা ঠিক কোনটা ভুল, আগেকার মানুষেরা ঠিক ছিল নাকি রাজাদের পর থেকে ঠিক হলো, কেউ জানে না। একটাই, তুমি যদি মানুষ হও, হিউম্যান বিং হও, মা বাবাকে ভালো রাখো, বাকি তুমি যা খুশি তাই করো, ওপরে যখন যাবে তখন উনি বলবেন যে সেটা ঠিক না। তো সেই দিক থেকে তুমি যেটা বলছো যে এই সহ্য করার ক্ষমতা বা মেনে নেব এবং মানিয়ে নেব এই জায়গাটা যদি আমাদের মধ্যে কম থাকে, তাতে যাক না দুটো সম্পর্ক নষ্ট, যাক একটা সম্পর্ক বাদ দিয়ে চলো ঠিক আছে আই এম ওকে উইথ দিস বিকজ আই এম আ সিঙ্গেল। সো এই জায়গাতে থাকাটা বা এই মানসিকতা, এই মননটা নিয়ে চলাতে খুব একটা অসুবিধে নেই, খুব একটা নেই। কারণ মেনে নেওয়ার যে কথাটা বললে, একটা বিয়ের পরেই বলছি, কেউ কাউকে থাপ্পড় মারছে কনস্ট্যান্ট বা ফিজিক্যাল অ্যাবিউজ করছে, সেটা মেনে নেওয়া তো যায় না কি? অনেকেই তো মেনে নেয়। ডোমেস্টিক ভায়োলেন্স রিপোর্ট হয় না অনেক জায়গায়, সেটাও মেনে নিচ্ছে। সে কি ভালো আছে? না নেই, কিন্তু তার সম্পর্ক ডুবে আছে, তার মানে সেটা ঠিক? কে উত্তর দেবে? একজন ইমোশনালি অ্যাভেলেবল নয়, তার একটা বিয়ের সম্পর্কে যেখানকারই হোক, খুব টাকা, খুব পয়সা, বাচ্চা আছে, এভরিথিং, কিন্তু সে ইমোশনালি অ্যাভেলেবল নয়। এবার সে যদি কাউকে বলতে যায়, কেউ যদি জিজ্ঞেস করে কতটা ইমোশনালি অ্যাভেলেবল নয়, সে কি পার্সেন্টেজ বা ফোন খুলে দেখাতে পারবে? এতটা নয়, কিন্তু সে জানে তার পার্টনার কতটা নয়, কিন্তু তাও সে মেনে নিচ্ছে, মেনে নিয়ে সম্পর্ক বাঁচিয়ে আছে। সে কি ভালো আছে? না। মেনে নেওয়াটা, মানিয়ে নেওয়াটা কতটা দূর ঠিক, কতটা দূর ভুল, আর কতটা মেনে নেওয়া ঠিক আর মানিয়ে নেওয়া ঠিক, সেটারও পার্সেন্টেজ কিন্তু পার্সন টু পার্সন ভ্যারি করে। কারণ মেনে নিয়ে প্রচুর রিলেশনশিপ চলছে এখনো, যারা সুন্দর সুন্দর ছবি দিচ্ছেন সোশ্যাল মিডিয়াতে, তাদের মধ্যে অনেক মেনে নেওয়া টেনে নেওয়া চলছে, কিন্তু অ্যাট দি এন্ড অফ দ্য ডে ফর দ্য সোসাইটি দে আর আ গুড কাপল। আর এটা ইন্ডাস্ট্রি নির্বিশেষে, নিজেদের রিলেটিভসরাও তো আছে আপনাদের নিশ্চয়ই সবার, সেই গল্পগুলো দুয়ে দুয়ে চার করলেও আপনারা সেমটাই রিলেট করবেন যে মেনে মানিয়ে নিচ্ছে সবাই, কিন্তু খুশি কি আছে? হয়তো। আমরা বেশি সময় নেব না, আমরা লাস্ট দুটো প্রশ্নতে একটু দিয়ে আমরা শেষ করব। তোমার উইকিপিডিয়াতে দেখলাম যে তোমার পছন্দের অ্যাক্টর আছে রণবীর কাপুর এবং অ্যাক্ট্রেস কারিনা কাপুর। হ্যাঁ, এটা কতটা সত্যতা আছে এবং কেন? যদি ওনারা কারিনা কাপুর, আই উইল এগ্রি, বাট ওয়াই? তার মধ্যে কি স্পেশালিটি আছে যেটা তোমাকে অ্যাট্রাক্ট করে বলে তোমার উনি ফেভারিট? শি ডাজ নট ট্রাই টু হার্ড। একটা পায়জামার একটা টি শার্ট পরেও শি ইজ আ ডিভা ইন হার সেলফ। ওই বাইরের চাল চললো, এই সেই ওই সেই তার নেই, আমার মনে হয়, যেটুকু আমি দেখতে পাচ্ছি। আই থিঙ্ক শি ইজ আ ডিভা হার সেলফ, নট অন স্ক্রিন। আমি সিনেমার কথা বলছি না, সিনেমায় কি কাজ করছেন, কি কেন কাজ করছেন না, অ্যাজ আ পার্সোনালিটি, অ্যাজ আ উমেন, শি ইজ আ ডিভা হার সেলফ। ওনার আর কিছু দরকার নেই, দ্যাট ইজ ওয়াই আই লাইক হার। রণবীর কাপুর, হ্যাঁ, আমার খুবই পছন্দের, বিকজ হি ইজ আ গুড অ্যাক্টর। আমরা লাস্ট যে জায়গাটায় চলে যাব, এটা নিয়ে আমরা শেষ করব। তোমার ওভারঅল ইন্টারভিউ দেখে যা বা ওভারঅল তোমার সবকিছু শুনে যা মনে হলো, যে তুমি এই পৃথিবীটা যেরকম তালে চলছে, কারুর ভুল কারুর ঠিক, মেনে নেওয়া মানিয়ে নেওয়া, ও সুখী আছে উনি সুখী নেই, কিন্তু সে তার মতো আছে, এই ব্যক্তিগতটাতে খুব বিশ্বাস, এই ব্যক্তিগত ব্যাপারটাতে খুব বিশ্বাস করো। এটা কি কোনো জায়গায় খুব ডিস্ট্রয় করে দেবে? একটা জায়গায় গিয়ে সমাজকে খুব বাজে বার্তা পৌঁছবে? আমার মনে হয় আরো মানুষ যদি এরকম হতে পারে, তাহলে এত জাজমেন্ট, এত ট্রোলিং, এত ভুলভাল নিউজ, এত ভুলভাল শেয়ার হওয়াটা বন্ধ হয়ে যাবে। মানুষ যদি নিজেরটা গুছিয়ে নিয়ে অন্য মানুষকে খুশি থাকতে দেখতে পারে, যদি সেটা একটা প্র্যাকটিস বানিয়ে ফেলে উইদাউট জাজমেন্ট, ও তার এই হয়েছে বাবা, ও তার এটা হয়েছে এই বাবা, এইটা করা ছেড়ে দেয় আর বলে যে ও এটা হয়েছে, আচ্ছা ঠিক আছে, ভালো আছে নিশ্চয়ই, এইটা বলাটা যদি প্র্যাকটিস করে, আই থিঙ্ক সোসাইটি উইল বি আ বেটার প্লেস। মহিলাতান্ত্রিকতার জন্য একমাত্র শুধু মহিলারাই দায়ী সমাজ বলছে। ব্যাপারটা যদি আমরা একটু ক্লারিফিকেশনে যাই, যদি সবার প্রথম বাড়ি থেকে একটি মেয়ে শর্টস পরে বেরোয় বা একটু অনেকটা খোলা পিঠের কোনো ব্লাউজ পরে সে বেরোয়, তাহলে সবার প্রথম পাড়ার কাকিমা, জেঠিমা,
ননদ বৌদি এরাই বলে, হুম। আলোচনা করতে বসেন, দেখেছো ওদের বাড়ির মেয়েটা এরকম করছেন, কিন্তু বাবা, শ্বশুর, হুম। জেঠু, কাকু হুম। এনারা এটা নিয়ে তর্ক বিতর্কে যান না। ইভেন এটাও দেখা গেছে শ্বশুর বৌমার অশান্তি হয়েছে, কখনো দেখা যায়নি যে জামাই শ্বশুরের অশান্তি হয়েছে। এটা কি ধরনের তান্ত্রিকতা বলে তোমার মনে হচ্ছে? এটা বুঝতে পারলাম না, বৌমা শ্বশুরের ঝামেলা হয়েছে কিন্তু মানে আমি বলে দিচ্ছি আর একবার, এরকমটাও আমি যেমন ব্লাউজের কথাটা বললাম ওটা ক্লিয়ার, হ্যাঁ। আর নেক্সট পার্টে যেটা এরকম শোনা যায় শ্বশুর বাড়িতে, আরে শ্বশুর আমার শাশুড়ির সঙ্গে প্রচুর অশান্তি হয়েছে, বৌমা বলছেন, হ্যাঁ। আরে ননদের সঙ্গে প্রচন্ড অশান্তি হচ্ছে, রাইট। কিন্তু এরকম তো কখনো শোনা যায় না যে শ্বশুরের সঙ্গে হুম। বৌমার অশান্তি হচ্ছে, বা এরকমও কখনো শোনা যায় না শ্বশুরের সঙ্গে সেম জেন্ডার জামাইয়ের প্রচন্ড অশান্তি হচ্ছে। আচ্ছা, তাহলে এই তান্ত্রিকতাটা কাদের মধ্যে রয়েছে, মহিলাদের মধ্যে না পুরুষদের মধ্যে? মায়ের সাথে মেয়ের সমস্যা হচ্ছে, ঝগড়া হয়েছে, শোনা যায়? শোনা যায়। যায়। হুম। আচ্ছা, কেন যায়? কারণ কোনো না কোনো সময় বাবারা অফিসে বেরিয়ে যাচ্ছে, বাবা বাড়িতে থাকলেও বাবার হ্যাবিট হচ্ছে হয় নিউজ চ্যানেল নয় খেলার চ্যানেল নিয়ে বসে আছে, কিন্তু মা মেয়ে এক জায়গায় গল্প করছে, বা একটা মেয়ে নিজের পার্সোনাল লাইফ বেশিরভাগটা মায়ের কাছে খোলে, আর মার যেটুকু ইনফরমেশন বাবাকে দেওয়ার মা বাবাকে দেয়। যেখানে সব থেকে বেশি কনভারসেশন বা ইন্টারাকশন হবে সেখানে ঝামেলা হবে, এতে জেন্ডারের কিছু নেই। বর বউয়ের ঝগড়া হয় না, বর তো মহিলা না, কারণ তাদের ইন্টারাকশন সব থেকে বেশি, যেখানে ইন্টারাকশন সেখানে ঝামেলা হবে, জেন্ডারের কিছু নেই। একটা বৌমার একটা শ্বশুর কত কথা বলবে, আমি ভাবলাম খুব ফ্রেন্ডলি একটা ফ্যামিলি, বাট কত ইন্টারাকশন হয় তার। বাবা খেতে বসবে, কি বলতে পারে, বাবা খেতে বসবে, বাবা চা খাবে, বাবা ঘুরতে যাবে, আর কি কনভারসেশন হতে পারে বাবা আর বৌমার? কাজে সেখানে ঝগড়াটা হওয়ারই ওই ইন্টারাকশনটা নেই, যেখানে ইন্টারাকশন হবে সেখানে ঝামেলা। ভাই বোনের ঝগড়া হয় না, ভাই তো মেয়ে নয়, কাজে জেন্ডার হ্যাজ নাথিং, নো রোল টু প্লে। আর যেটা আমি আপনাকে বললাম যে শাড়ি পোশাক নিয়ে মেয়েরাই মেয়েদের বিষয়ে বেশি চর্চা করে, কিছুটা হয়তো নিজের আক্ষেপ থেকে যে আমি পরে বেরোতে পারছি, বা আমার বাড়ি থেকে অ্যালাউড নয় সে কি করে পরে বেরোচ্ছে, আর এটাই কারণ, আর কোনো কারণ নেই। সমাজের জন্য এই কমপ্লিট ইন্টারভিউ যা দিদি বললেন এখনো পর্যন্ত সব নিয়ে ওভারঅল সমস্ত ধরনের চরিত্রকে তুলে আনা হয়েছে এখানেতে, যার মধ্যে থেকে দুটো বার্তা দেওয়ার, সমাজ যে ধাপে চলছে, যে চরিত্রে চলছে, সে তার মতো নিজেকে বেশ গুছিয়ে নিয়েছে, তাকে তার তালে চলতে দিন। আর একটা যেটা খুব গুরুত্বপূর্ণ বার্তা, মেয়েরা মেয়েদের শত্রু শোনা গেছে, তার রিজন হচ্ছে ইন্টারাকশন, আমরা তার সঙ্গে কতটা সময় কাটাচ্ছি, সে আমাকে কতটা চিনছে এবং ভালোবাসছে বলে ঝগড়া হচ্ছে, কথা বলছে। কিছু সম্পর্ক কেটে যায় যেমন কম কথার জন্য, কিছু সম্পর্ক কিন্তু তৈরিও হয় না বেশি কথার জন্য। দিদি, আগামী দিনে তোমার যে ছবি বা কাজ আসছে সেই বিষয় নিয়ে কিছু শুনে আমরা শেষ করব। আগামী দিনে একটা সিনেমা রিলিজ হওয়ার কথা, সেটা হয়তো আর 1-2 মাসে রিলিজ হবে। ধারাবাহিকে খুব শিগগিরই ফিরছি, যেহেতু প্রোমো আর শুটিং শুরু হয়নি আমি নাম বলতে পারবো না, বাট খুব শিগগিরই ফিরছি। দর্শকদের জন্য শুভেচ্ছা। দর্শকদের এটাই বলবো যে নিজে খুশি থাকুন, অন্যদের খুশি রাখুন, একটু কম বাজে কথা বলুন, একটু বেশি ভালো কথা বলুন, আপনারও মন ভালো থাকবে, বাকিদের মনও ভালো থাকবে। নমস্কার। আপনারা দেখছেন এই বেলা বাংলা, শিরোনামে সবার আগে।